নমস্কার, আমার নাম ডক্টর জয়রঞ্জন রাম। আমি একজন সাইকিয়াট্রিস্ট আর আমি মেন্টাল হেলথ ফাউন্ডেশনে আমাদের সহকর্মী মিসেস রঞ্জনা চক্রবর্তী। রঞ্জনা স্পেশাল এডুকেটর, অটিজমের বাচ্চাদের এবং তাদের পরিবারকে নিয়ে কাজ করে। আর আমাদের সাথে আরো আছেন ডক্টর মনীষা ভট্টাচার্য, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মনীষাও বহু বছর ধরে রঞ্জনার মতোই অটিজম নিয়ে কাজ করে, অটিজমের পরিবারদের সাথে, অটিজমের বাচ্চাদের সাথে, বড়দের সাথেও ইনফ্যাক্ট কাজ করে। তো আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো যে আমরা আমাদের সংস্থা থেকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই মাসে বহু পরিবার আমাদের কাছে আসেন যাদের আমরা বাচ্চাদের দেখে বলি যে তাদের অটিজম হয়েছে, এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যাকে আমরা সংক্ষেপে অটিজম বলে এই পুরো ভিডিওটায় আমরা উল্লেখ করব। অটিজম যখন একটা বাচ্চার ডায়াগনোজড হয় তখন বাবা মারা অত্যন্ত বিভ্রান্ত বোধ করে, কেননা কি হয়েছে শব্দটা কখনো হয়তো আগে কখনো শোনেনি। তাই প্রথমবার যখন কোনো পরিবার এই অটিজম কথাটির সম্মুখীন হয় এবং বুঝতে পারে যে তাদের সন্তান বা তাদের পরিবারের কারুর এই সমস্যাটা রয়েছে, তখন আমাদের অভিজ্ঞতায় ওরা ভীষণই ঘাবড়ে যান, একটা হতাশায় ভোগেন, বিভ্রান্ত বোধ করেন এবং যথার্থ কারণেই বিভ্রান্ত বোধ করেন। তো আমরা আজকের এই আধ ঘন্টার একটা আলোচনায় আমরা যেটা করবো যে এমন একটা বাবা মাদের কিছু ডিরেকশন তারা পান যে অটিজম ব্যাপারটা কি খুব সংক্ষেপে আলোচনা করব, এবং প্রথমবার যখন ডায়াগনোসিস হয় তখন বাবা মারা কিভাবে অটিজমের ব্যাপারটা বুঝে বাচ্চাটির চিকিৎসা আরম্ভ করবেন সেই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব, যাতে বাবা মারা তাদের কাছে অনেকটাই পুরো ব্যাপারটা আরো পরিষ্কার হয়। তো প্রথমে আমি মনীষা যেটা তোমাকে জিজ্ঞেস করবো যে অটিজম ব্যাপারটা কি, যেটাকে আমরা অটিজম স্পেকট্রাম কন্ডিশন বলি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলি, কি তুমি যদি একটু সংক্ষেপে বলো। অটিজম স্পেকট্রাম কন্ডিশন বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা বেসিক্যালি একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, যেখানে আমরা মেইনলি দুটো জায়গায় অসুবিধাটা দেখে থাকি। অসুবিধার থেকেও হয়তো আমরা যদি ডিফারেন্সেস বলে উল্লেখ করতে পারি, প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন। এবার সোশ্যাল কমিউনিকেশন জিনিসটা কি, তার মধ্যে তিনটে জিনিস পড়বে। সেটা হচ্ছে ধরুন একটা ইমোশনাল রেসিপ্রোসিটি, মানে ধরুন একটা বাচ্চা এলো, সে আমার দিকে কতটা তাকাচ্ছে, কতটা সোশ্যাল স্মাইল দিচ্ছে, আমি ওকে হয়তো একটা চকলেট দিলাম, সে নেওয়ার আগে একবার মার দিকে তাকালো কিনা, এই যে রেসিপ্রোসিটিটা, মানে এই যে বাচ্চাটা আমার সাথে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছে কিনা, হ্যাঁ একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছে কিনা, এবং সেটার সাথে সাথে যুক্ত হচ্ছে সে রিলেশনশিপটা তৈরি করার চেষ্টা করছে কিনা, সেটাকে ইমোশনাল রেসিপ্রসিটি বলা হয়। এর সাথে আরেকটা থাকবে হচ্ছে কমিউনিকেশন, নন ভার্বাল এবং আদার কাইন্ড অফ কমিউনিকেশন। সেটাতে অনেক সময় বাচ্চাদের ডিফারেন্সেস থাকে। এবং আরেকটা যেটা আপনি বলছিলেন যে রিলেশনশিপ তৈরি করছে, একটা সম্পর্ক তৈরি করছি, সেই জায়গাটাতে অসুবিধা হচ্ছে কিনা। এবং এর সাথে আরেকটা মেইনলি জায়গায় আমরা যেটা অসুবিধা দেখি অনেক বাচ্চাদের, সেটা হচ্ছে কিছু কিছু সময় কিছু রিপিটেটিভ ইন্টারেস্ট এরিয়া বা কিছু রিপিটেটিভ অ্যাক্টিভিটিস বা কিছু সেন্সরি ইস্যুস, মানে হয়তো শব্দতে তার ভীষণ অসুবিধা হয়, বা কোনো পার্টিকুলার টেক্সচার, হয়তো ক্রিম মাখাতে বাচ্চাদের অসুবিধা হচ্ছে, বা একই ধরনের খেলা বারবার করে খেলছে, এই যে জিনিসগুলো আমরা দেখি, বা কোনো শাঁখের আওয়াজ হলো, প্রেসার কুকারের হুইসেল হলো, হ্যাঁ সেগুলোতে ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। তারপর অনেক বাচ্চা আবার আমি দেখেছি লিকুইড থেকে সলিড খাওয়াটা খেতে চায় না, মানে কেননা ওই টেক্সচারটা পাল্টে যায় বলে, সেগুলোকে ওই সেন্সরি সিমটমস বলে অটিজমে। এবং আমরা অনেক সময় এটাকে বুঝতে পারি না বলে আমরা আবার অবাক হয়ে যায় যে বাচ্চাটা কেন এটা করছে, এবং অনেক সময় তার উপরে হয়তো জোর খাটানো হয় যে না খেতেই হবে, বা ওকে হয়তো আরো বেশি করে সেই রকম জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে এত বেশি শব্দ হচ্ছে, which is very painful for the child. তো সেইগুলো যদি আমাদের ইন্ডিকেশন থাকে তখন আমাদের বুঝতে হবে যে হয়তো অটিজমের কোনো ইন্ডিকেশন আমরা বাচ্চাটার মধ্যে পাচ্ছি। এবার এই যে অটিজমের আমরা আরেকটা না, আমাদের সংস্থা থেকে মেন্টাল হেলথ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে mhfkolkata.com, সেখানে ভিডিওসে গেলে আমাদের আরেকটা অটিজম নিয়ে একটা আমার আর মনীষার ভিডিও রয়েছে, সেখানে অটিজমের সাইনস এন্ড সিমটমস নিয়ে আমরা অনেক আরো ডিপলি আলোচনা করেছি। তো পারলে সেটা আপনারা দেখবেন। তো একটা না সবাই আমরা বলে যে ডায়াগনোসিসটা তাহলে হলো কি,
পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে গেল বা স্কুলে নিয়ে যাওয়া হলো, তখন বাচ্চাটিকে বলা হয় যে আপনারা কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যান, এর হয়তো অটিজম রয়েছে, তখন বাবা মারা আমাদের কাছে নিয়ে আসেন, আমরা তখন অটিজমটা ডায়াগনোজ করি, কিন্তু এর কোনো রক্ত পরীক্ষা টরীক্ষা কিছু করা হয় না। তো রঞ্জনা, তুমি একটু বলবে যে কি করে ডায়াগনোসিস করা হয়, সেটা যদি বাবা আমাদের একটু বলো। জেনারেলি যেটা করে হচ্ছে সাইকোলজিস্টরাই বা ডাক্তাররা ডায়াগনোসিসটা করে, কিছু বিহেভিয়ারাল প্যাটার্নস দেখা হয় আর কমিউনিকেশন মেথডটা দেখা হয়। যদি বাচ্চা বয়স যেরকম বয়স সেরকম বয়সের মতন কথা বলছে না, খুব ইম্পর্টেন্ট, মানে তার সেইটা মানে সেই বয়স অনুপাতে কথা বলছে না, আর যদি সে হ্যান্ড টু হ্যান্ড কমিউনিকেশন করছে, মানে যেটা দরকার মা বাবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, নিজে পয়েন্ট করছে না, বাবা মার হাতটা টানছে, দিস ইজ কাইন্ড অফ ওয়ান অফ মানে কিছু লক্ষণ দেখে, কিছু একদম বিহেভিয়ারাল প্যাটার্নস দেখে কমিউনিকেশনের এরিয়াটাতে। আর একটা যেটা মনীষা বললো, রেপিটেটিভ স্টেরিওটাইপ, যেটা একই কাজ বারবার বারবার করছে, যে গাড়ি নিয়ে একই ভাবে শুধু খেলে গাড়ির যাচ্ছে, চাকা ঘোরাচ্ছে বা লাইন আপ করছে, দিস আর টিপিক্যাল মানে বলবো যে ইন্ডিকেটরস যে বাচ্চার স্পেকট্রামে আছে। মানে অ্যাকর্ডিং বাবা আমাদের মানে সবাই আমাদের জানা দরকার যে অটিজমের না কোনো রক্ত পরীক্ষা বা স্ক্যান নেই। তোমাদের কাছে এসে নিশ্চয়ই অনেকে বলেন যে আমরা ডক্টর রামের কাছে গেলাম, উনি তো বলে দিলেন অটিজম রয়েছে, কিন্তু কোনো পরীক্ষা হলো না, স্ক্যান হলো না। বাস্তবে যেটা খুব বোঝার ইম্পর্টেন্ট যে অটিজমের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডায়াগনোসিস আমরা যেটা করি সেটা ব্যবহারের কিছু অন্য সমবয়সী বাচ্চাদের থেকে ব্যবহারের কিছু পার্থক্য থাকে, সেই মনীষা যেটা বললো ডিফারেন্সেস থাকে, সেই পার্থক্যটা দেখে আমরা বলি যে এই বাচ্চাটি অন্য বাচ্চাদের থেকে একটু ভিন্ন এবং এর সম্ভবত অটিজম রয়েছে। এর কোনো ব্লাড টেস্ট বা স্ক্যান আদপেই দরকার, এবং ডায়াগনোসিসটা কনফার্ম করে অ্যাকচুয়ালি যে আবার এই কথাবার্তার মাধ্যমে সাইকোলজিস্টরা যেটা করে, মনীষা যেটা করে, যে কতগুলো ডিটেইলড কোয়েশ্চেনের আছে, সেইগুলো ধরে ধরে আমরা বাবা মাদের জিজ্ঞেস করি, এবং তাতে যদি দেখি যে অনেকটা ফারাক রয়েছে তাহলে আমরা বলি এই বাচ্চাটির অটিজম রয়েছে, এবং সেটাকে বিভিন্ন গ্রেডে মাত্রায় ফেলা হয়, যে কাউকে বলা হয় মাইল্ড, কাউকে বলা হয় মডারেট, কাউকে বলা হয় সিভিয়ার, সেইভাবে। তো এইটা আমার মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট দিক, যে বোঝা যে অটিজমের কোনো অ্যাকচুয়ালি সেরকম রক্ত পরীক্ষা বা স্ক্যান নেই। এবার তো বাবা মারা তো আমাদের কাছে এলেন, তখন অনেক সময় জিজ্ঞেস করেন যে এবার আমরা তাহলে কি করবো, মানে তাদের কাছে। তো আমরা তথাকথিত ভাবে না আমরা একটা বলে, আমরা খুব, আমি যেরকম করি যেটা আমি বুঝি, যে আমি বলি যে না আমার একটু আর্লি ইন্টারভেনশন দরকার। তো এই আর্লি ইন্টারভেনশনটা আমরা প্রত্যেকেই অনেকটা তোতা পাখির মতো বলতে থাকি। তো তোমরা দুজনেই কেউ একজন একটু বলবে যে আর্লি ইন্টারভেনশন বলতে কি বোঝায় এবং তাতে কি কি আছে। সো আর্লি ইন্টারভেনশন বলতে যে যত তাড়াতাড়ি আমরা ইন্টারভিউ করতে পারবো, আমরা যদি দেখছি যে বাচ্চার কোন একটা স্পেসিফিক কমিউনিকেশনের জায়গাতে অসুবিধা হচ্ছে, বা বাচ্চাকে বাইরে বার করলে বাচ্চা খুব কাঁদছে সোশ্যাল অ্যাংজাইটি জায়গাটা থেকে, তাহলে আমরা ডেফিনেটলি আর্লি ইন্টারভেনশন ক্যান স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ, যেমন এখন আমরা কিছু বাচ্চা পাচ্ছি যেখানে হয়তো ডায়াগনোসিসটা কনফার্ম নয়, কিন্তু ভেরি আর্লি, যেখানে আমরা কিছু রেড ফ্ল্যাগ সন্দেহ করছি, সেটা 1 বছর বয়সেও বা 1 বছর বয়সের আগেও কিন্তু হতে পারে, যারা সিবলিংস অফ অটিস্টিক ইন্ডিভিজুয়ালস, সেখানে আমরা ডেফিনেটলি ফ্যামিলিজদের একদম বলি যে 1 বছর বয়স, কারণ জেনারেলি 1 বছর অব্দি মাইলস্টোনস গুলো, সোশ্যাল মাইলস্টোনস গুলো সবই ঠিকঠাক থাকে, মানে বাকি যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনস আছে বাচ্চা মিট আপ করে। অসুবিধা শুরু হয় হচ্ছে 1.5 থেকে বা 1 বছর 3 মাস 4 মাস থেকে, যখন সোশ্যাল মাইলস্টোন গুলো আমরা যখন দেখতে যাই, তখন আমরা দেখি যে বাচ্চা কোথাও একটা অতখানি পেরে উঠছে না নিজের সোশ্যাল মাইলস্টোন বলতে তুমি একটু বুঝিয়ে বলবে যে কি? যেমন নতুন জায়গায় গেলে আমাকে যদি কেউ তাকে আই থিংক সোশ্যাল স্মাইল, যেটা ইজ এ বেসিক থিং, আমি কারোর সঙ্গে মা ভালোভাবে কথা বলছে। তারপরে অনেক বাচ্চা স্ট্রেঞ্জার ডেঞ্জার থাকে না, মানে আমি চিনি না তার কোলে আমি যাব না, তো তারা চলে যায়, মানে কোনো তারা চলে যায় একদম। আবার কিছু কিছু বাচ্চা আবার নতুন কোনো জায়গায় গিয়ে ভীষণ সাংঘাতিক
সেটা না। সাংঘাতিক কাঁদছে, মানে বাবা মা আছেন তাও তাও এবং সাংঘাতিক। সেটার জন্যই বোধহয় আমরা এটাকে স্পেকট্রাম কন্ডিশনটা বলে থাকি। মানে একটা দিকে আছে যেখানটাতে হয়তো বাচ্চাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে যে নতুন জায়গায় যেতে চাইছে না, আবার অন্য জায়গায় হচ্ছে যে নতুন জায়গায় গেলেও আমার যে ভয় থাকাটা দরকার সেটা আমি দেখাচ্ছি না, যেটাকে ওভার ফ্যামিলিয়ারিটি দেখানো হচ্ছে। তো সেইটা খুব এবং যত আর্লি আমরা এটাকে ডিল করব তত সুবিধে। কারণ হচ্ছে একবার যদি বাচ্চা, মানে আমরা দেখি বাই দ্য টাইম বাচ্চার 3 বছর 2 মাস 3.5 বছর, মানে বাচ্চা কোনো থেরাপি পায়নি, কোনো ইন্টারভেনশন পায়নি, আমরা জেনারেলি দেখি যে বাচ্চা নিজের মতন করে একটা কমিউনিকেশন সেট আপ করে নিয়েছে। সেটা হতে পারে সে কেঁদে করছে, চেঁচিয়ে করছে, বা হয়তো নিজের মতন করে সে একটা করে নিয়েছে। এবার যখন আমরা থেরাপিটা শুরু করি কাজটা আরো ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বাচ্চারা তো এস্টাবলিশড কমিউনিকেশন মেথডকে আমাদের তখন ওদেরকে অল্টারনেটিভ একটা মেথড, যেটা আরো সুবিধা হবে ফ্যামিলির পক্ষে বাচ্চাকে ম্যানেজ করতে বা বাচ্চাটা নিজেকে বোঝাতে সম্ভব হবে। সো আপনি এটা ভালো বলবেন, নিউরোপ্লাস্টিসিটি। একটা না, মানে যত তাড়াতাড়ি, মানে নিউরোপ্লাস্টিসিটি বলে একটা কথা রয়েছে যে আমরা যত একটা বাচ্চাকে যত ছোটবেলা থেকে তার চিকিৎসা আরম্ভ করতে পারবো। আমরা কিন্তু এখানে ইন্টারভেনশন কথাটা ব্যবহার করছি চিকিৎসা। আমরা অটিজমের কি চিকিৎসা হয় সেটা নিয়েও আমরা পরে বলবো, কেননা অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে অটিজমের কোনো চিকিৎসা নেই, সেটা সম্পূর্ণ ভুল। তো আর্লি ইন্টারভেনশন মানে হচ্ছে আমরা কত তাড়াতাড়ি বাচ্চাটার চিকিৎসা আরম্ভ করতে পারি। তার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি যে বাচ্চাকে আমরা যত ছোট বয়সে তার ট্রিটমেন্ট আরম্ভ করব, আমরা ব্রেনটাকে, কিন্তু বাচ্চার ব্রেনটা তো অনেক তার পরিবর্তন হচ্ছে, তাই যত তাড়াতাড়ি করতে পারবো বাচ্চার ব্রেনটাকে আমরা সেইভাবে শেপ দিতে পারবো যাতে এই নতুন স্কিলগুলো শেখা আরো সহজ হয়। সেটাকে ইংরেজি পরিভাষায় নিউরোপ্লাস্টিসিটি বলে, যে অনেকটাই আমরা প্লাস্টিসিনের মডেলের মতো ব্রেনটাকে আরো নতুন করে গড়তে পারছি। তাই যত তাড়াতাড়ি করতে পারবো তত ভালো। তবে এটাও যে আমাদের কাছে কিন্তু আমরা অনেক 4-5 বছরের বাচ্চারা আসে ফ্যামিলি নিয়ে, তাদেরও দেখি, কিন্তু সেই জন্য সেখান থেকেই আমাদের কাজ করতে হবে। আমরা যত তাড়াতাড়ি পারবো তত ভালো। তাই একটা কথা আমাদের খুব বারবার আমরা সবাইকে বলি যে আজকাল পিডিয়াট্রিশিয়ানরা স্কুলেও সেটা অনেকেই বলেন, অনেকে আবার বলেন না, যে একটু যদি মনে হয় সন্দেহ হচ্ছে যে বাচ্চাটা তাকাচ্ছে না, হাসছে না, মায়ের কথায় কান দিচ্ছে না, ডাকছে কিন্তু তাকাচ্ছে না, তখন অনেকে বলে যে না, তো এখন সবই 14 মাস বয়স, একটু অপেক্ষা করি, 1.5 বছর 2 বছর অব্দি দেখি। আমার মনে হয় যে সেই অপেক্ষাটা না করে কোনো সাইকোলজিস্ট বা স্পেশাল এডুকেটরের কাছে নিয়ে গিয়ে একটা ওপিনিয়ন, মত নেওয়া যে বাচ্চাটির কোনো সমস্যা রয়েছে কিনা। কেননা এখানে না কোনো আর্লি ইন্টারভেনশনে কোনো ওষুধ বা কোনো সার্জারি বা কোনো অন্য কিছু করা হয় না। এটা বাচ্চার সাথে কি করে আমি ভালোভাবে আরো খেলবো, কথা বলবো, তার সাথে ইন্টারঅ্যাক্ট করব, সেইটা বলে দেওয়া হয়। তাই সেইটাতে কোনো ক্ষতি হয় না। তাই যত তাড়াতাড়ি আমাদের সন্দেহ হবে তত তাড়াতাড়ি নিয়ে যাওয়া ভালো। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রিসার্চ বলে যে মারা কিন্তু অনেক আগে বাকিদের থেকে আগে বুঝতে পারে, এবং সাধারণত পরিবারে বলা হয় যে না, মা বেশি চিন্তা করছে, সেই জন্য বাচ্চাটিকে কারোর কাছে নিয়ে যাওয়া হয় না, বা ডাক্তাররা বলেন বা পিডিয়াট্রিশিয়ানরা বলেন, আমি তাদের কাউকে মানে দোষ দিয়ে বলছি না, যে না আমরা আরেকটু অপেক্ষা করি, আরো 1-1.5 বছর, আরো 6 মাস দেখি। তাই সেই সময়টা নষ্ট করার কোনো দরকার নেই। সেইটাকেই আর্লি ইন্টারভেনশন বলে। আর্লি ইন্টারভেনশন মানে আমি যত তাড়াতাড়ি ব্যাপারটাকে চিকিৎসা করতে পারবো। এবার একটা মানে বলবে যে তাহলে ইন্টারভেনশন মানে ট্রিটমেন্ট, তো অটিজমের কি, অনেকে এসে বলেন না অটিজমের কি কোনো তাহলে ট্রিটমেন্ট আছে মিসেস চক্রবর্তী, তখন তোমরা কি বল? ট্রিটমেন্ট আছে, থেরাপি ইজ দ্য ট্রিটমেন্ট। অ্যাবসলিউটলি। মানে আমরা আসলে মনে করি যে ট্রিটমেন্ট মানে হচ্ছে ওষুধ নয়। অটিজমের কোনো ওষুধ নেই। মানে আমরা 3 জনেই আমরা একসাথে বললাম, তো এটা না খুব ভালোভাবে মানে বোঝা দরকার। অটিজমের কোনো ওষুধ নেই, অটিজম কোনো স্টেম সেল থেরাপিতে ঠিক হয় না, বা বিভিন্ন অন্যান্য আজকাল নানা রকমের আনুষঙ্গিক মানে ট্রিটমেন্ট বলে চালানো হচ্ছে। অটিজমের ট্রিটমেন্ট হচ্ছে একমাত্র থেরাপি, স্টেম সেল থেরাপি নয়, কিন্তু ওষুধ নেই। এবং কি কি ধরনের ট্রিটমেন্ট হয়
সেইটা নিয়ে যদি তোমরা একটু সংক্ষেপে বলো, আমার মনে হয় যে, এবং কি করে বুঝবো যে এই বাচ্চাটির কি ট্রিটমেন্ট লাগবে। মনে করো একটা 2 বছরের বাচ্চা তোমার কাছে এলো, একটা 5 বছরের বাচ্চা তোমার কাছে এলো, কারণ আমরা তো তোমাদের কাছেই পাঠিয়ে দিই, তারপর তোমরা কিভাবে ডিসাইড করো যে বাচ্চাটির কি ট্রিটমেন্ট লাগবে? জেনারেলি যেটা হয়, মানে আপনারা যখন আমাদের কাছে রেফার করছেন, প্রথমত আমাদেরকে দেখা হয় যে বাচ্চা আমাদেরকে কি ইন্ডিকেশন দিচ্ছে যে তার নিডটা কোনটা সবচেয়ে বেশি। ডিপেন্ডিং অন দ্য এজ আর ডিপেন্ডিং অন দ্য নিড, আমরা এই দুটো জায়গায় আমাদের ডিসিশনটা নিই। সেখানে একটা বড় জায়গা থাকে যে কমিউনিকেশন, এবং কমিউনিকেশন মানে আমি সবসময়ই বলবো যে শুধুমাত্র স্পিচ নয়। এইটা একটা খুব, তুমি একটু বুঝিয়ে বলবে যে সবাই আমরা ভাবি যে কমিউনিকেশন মানেই স্পিচ, মানে কথা বলা। কমিউনিকেশনের তো নন ভার্বাল কমিউনিকেশন হয়, তো সে মানে সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সবার বোঝা হয়। আমাদের কাছে যখন অনেক ছোট বয়সী বাচ্চারা আসে, আমরা দেখি তারা না প্রচুর কথা বলছে, প্রচুর রাইমস বলছে, কালার্সের নাম বলছে, শেপস নাম বলছে, সমস্ত কিছু হয়তো বলছে, কিন্তু যখন তার হয়তো খিদে পাচ্ছে বা জল তেষ্টা পাচ্ছে সেটাও বলে দিতে পারছে। মানে প্রয়োজন মতো কথা বলাটা বা ইন্ডিকেট করে যে আমার এটা লাগবে, মানে স্পিচ আর ফাংশনাল স্পিচ এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তো আমাদেরকে কাজ করতে হবে সেই ফাংশনাল স্পিচটাকে বাড়ানোর জন্য, কারণ ফাংশনাল স্পিচ মানে হচ্ছে কমিউনিকেশন। বাচ্চাটা নিজের সম্পর্কে নিজের চাহিদাগুলো যখন বোঝাতে পারবে, তখন অটোমেটিক্যালি ফ্যামিলির লাইফটা এবং বাচ্চার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে। এবং আমার মনে হয় সেটা বোধহয় একটা বড় ইন্ডিকেশন আমাদের বোঝার জন্য। তো সেইটা যদি আমাদের দরকার পড়ে, আমি সেই অনুযায়ী কমিউনিকেশনের দিকে। অলসো বাচ্চা আছে, যেমন মনীষা ফার্স্টই বলছে, আপনিও বলছিলেন, ইটস আ স্পেকট্রাম কন্ডিশন, রাইট? তাহলে কিছু বাচ্চা আছে যারা কিন্তু নন ভার্বাল, কথা বলে না। কেউ আছে সিলেক্টিভ মিউটিজম, যে ডিসাইড করছে আমি কথা বলবো না। কেউ আছে যে কথা খুব হয়তো লিমিটেড বলে, মানে কিছু কিছু ক্ষেত্রে বলবে আর বাইরে একদম বলবে না। আর কেউ আছে হয়তো ফ্রেজে কথা বলছে, কেউ আছে ভাঙাচোরা সেন্টেন্সে বলছে, কেউ আছে সাংঘাতিক কথা বলছে। সে এত কথা বলছে যে কোথায় থামতে হবে সে জানে না। তো দিস ইজ স্পেকট্রাম কন্ডিশন। যারা কথা বলছে না, আমরা কিন্তু তাদেরও কমিউনিকেশন উপর কাজ করব। আর যেটা হয়, বিকজ অফ দিস, আমি ডু আন্ডারস্ট্যান্ড যে পেরেন্টস চায় যে বাচ্চা কথা বলুক, আর আমরা থেরাপি মেথডের মধ্যে ডেফিনেটলি ট্রাই করবো যেন সে কথা বলে। কিন্তু কিছু বাচ্চা আছে স্পেকট্রামে যারা নন ভার্বাল, তাদের জন্য কিন্তু অগমেন্টেটিভ এন্ড অল্টারনেটিভ কমিউনিকেশন কিন্তু আনতে লাগবে। অগমেন্টেটিভ এন্ড অল্টারনেটিভ কমিউনিকেশন হচ্ছে যে আমার বাচ্চা হয়তো মুখে বলতে পারছে না যে আমি জল খাবো, কিন্তু আমি যদি তাকে পিকচারের মাধ্যমে শেখাই, তাহলে ওর ছবি আছে, জলের ছবি আছে, আর ও যখনই জল তেষ্টা পাচ্ছে, একটা কমিউনিকেশন বোর্ড আছে, ও সেখান থেকে মা বাবাকে এসে জলের ছবিটা দিলে মা বাবা বুঝতে পারলো জল তেষ্টা পেয়েছে, হি গেটস দ্য ওয়াটার। বেসিক নিড গুলো না হলে কি হয়ে যায়, বাচ্চা ওই যে বললাম নিজের মতন একটা কমিউনিকেশন মেথড করছে, যখন চাচাচ্ছে মা এসে বলো কি নিবি জল খাওয়াচ্ছে। সো এটাকে আরো এক্সপ্যান্ড করা যায়, মানে কমিউনিকেশন বোর্ডে লোকজন, মানে মনীষা অনেক অ্যাডাল্টসদের সঙ্গে কাজ করে, যেখানে তারা ইমোশনস এর ব্যাপারে লিখছে, বলছে তারা কেমন ফিল করছে। কিন্তু এটা একটা ধারণা আছে যে এএসি ইউজ করলে বাচ্চা স্পিচ আসবে না, তা কিন্তু নয়। এএসি ইউজ করলে আমার কাছে প্রচুর বাচ্চা আছে যারা কিন্তু পেক্স, মানে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন করে, টোটালি নন ভার্বাল বাচ্চা, কিন্তু পুরো কথা বলছে কমিউনিকেশন। মানে তার মানে আমি এটা বুঝছি যে আমাদের সবার বোঝা দরকার যে শুধু কথার মাধ্যমেই যে কমিউনিকেট করা যায় তা নয়, অন্য পদ্ধতি রয়েছে, এবং কিছু ক্ষেত্রে আমাদের সেই দিকে মন দিয়ে কাজ করতে হবে, কেন বাচ্চা হয়তো একেবারেই কথা বলতে চাইছে না বা পারছে না। তো একটা তো হলো সেইটা তোমার হলো, মানে তুমি ডিসাইড করলে যে কমিউনিকেশন, মানে একটা বাচ্চা এলো, তাহলে প্রথম আমি বুঝছি যে তোমরা কাজ করবে কমিউনিকেশনের উপরে, ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন। এবং তার সাথে অনেক সময় আমরা দেখি যে কোনো বাচ্চা হয়তো এতটা রেস্টলেস যে হয়তো একদম বুঝতে পারছে না, বা তার হয়তো সেন্সরি ইস্যু এতটা হাই যে তার লার্নিংটা তার জন্য এফেক্টেড হচ্ছে, তখন আমরা হয়তো অকুপেশনাল থেরাপিস্টের কাছে রেফার করতে পারি। মানে প্রথমত হচ্ছে যে এত চঞ্চল যে তাকে তুমি বসাতেই পারছো না, তখন
তাকে হ্যাঁ। বসানোর উপর তুমি কাজ বসানোর করবে। উপরে কাজ করবো, এবং এই কাজটা আমাদেরকে সেটা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এখন হয়তো কিছুটা বুঝতে পারি যে কোনটা সেন্সরি ইস্যু এবং কোনটা বাচ্চাকে স্পেশাল এডুকেটর নিজের লার্নিং স্টাইলটা দিলে ও বুঝতে পারবে। সো আমাদেরকে সেই অনুযায়ী ডিসাইড করতে হয় যে এবার হয়তো মানে এই যে বাচ্চা বসছে না সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেইটাকে আমরা ধরে বাচ্চাটাকে বসানোর আরো যাতে ধৈর্য বাড়ে আর কি, সেইটা আমাদের করাতে হবে। তো প্রথম হচ্ছে আমাদের কাছে যখন বাবা মারা মানে আসেন, আমরা যখন থেরাপিস্টের কাছে পাঠাই, তো থেরাপিস্টের একটা প্রধান কাজ হচ্ছে যে সেই মুহূর্তে মনে করুন একটা 4 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, সে কি পারছে বা পারছে না সেটার একটা ইভ্যালুয়েশন করা, এবং ওই বয়সে একটি বাচ্চার ওই মুহূর্তে কি কি প্রয়োজন সেইটা দেখে তোমরা ডিসাইড করবে যে একে কি ট্রিটমেন্ট দেবে। তার মানে আবার আরেকটা হচ্ছে যে এই পুরো ট্রিটমেন্টটাই কিন্তু ভীষণ ইন্ডিভিজুয়ালাইজ, একদম মানে আজকে সেন্টার্ড বলতে আমরা যেটা বুঝি, এবং আমাদেরকে বাচ্চাটি হয়তো সিগন্যাল দিচ্ছে যে ওর কোথায় হেল্প লাগবে, যেটা আমরা বলি চাইল্ড মিডিয়েটেড ইন্টারভেনশন, রাইট, মানে চাইল্ড সেন্ট্রিক, চাইল্ড সেন্ট্রিক, আমরা ওকে ফলো করি কাইন্ড অফ। মানে এই বাচ্চাটির এটা লাগবে, মানে আজকে যদি আমরা 5 জন বাচ্চাকে এখানে ট্রিটমেন্টের জন্য তোমরা দেখে থাকো, 5 জনেরই কিন্তু সমবয়সী হলেও আলাদা আলাদা ট্রিটমেন্ট তোমাদের করতে হবে। অবশ্যই এইটাই না আমার মনে হয় একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সব বাবা মাদের বোঝা, যে প্রত্যেকটা বাচ্চার অটিজমের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ট্রিটমেন্টের পদ্ধতি ব্যবহার করা হয়। তাই সেই জন্য বাবা মাদের জানা দরকার যে কি ট্রিটমেন্ট হচ্ছে, কারণ অনেক সময় তারা ভীষণ বিভ্রান্ত বোধ করেন যে এই মুহূর্তে আমার হয়তো অকুপেশনাল থেরাপিস্টকে দেখাতে হবে, স্পেশাল এডুকেটরকে দেখাতে হবে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টকে দেখাতে হবে, আমরা কার কাছে যাব, তারা হয়তো পরস্পর বিরোধী কিছু কথা বলছেন, সেই নিয়ে খুব ওরা মানে বিভ্রান্ত বোধ করে। তাই আমি যেটা সব বাবা মাকে বলি যে আলটিমেটলি আপনাদের এই সমস্যাটা, এই কন্ডিশনটা সম্বন্ধে অনেক অনেক বেশি জানতে হবে, নিজেদের বাচ্চার ব্যাপারে জানতে হবে, এবং থেরাপিস্টদের প্রশ্ন করতে হবে যে আপনারা কি করছেন এবং নেক্সট 3 থেকে 6 মাসে আমাদের কি প্ল্যান, এবং কেন করছেন। মা বাবারা প্রশ্ন করে না থেরাপিস্টকে, which is alarming. They should question. অ্যাবসলিউটলি। দুটো পয়েন্ট আমি খুব মনে করি, এক হচ্ছে যে বাবা মারা ওই ঘরে থাকবেন তার সামনে থেরাপি হয়, যে থেরাপিস্ট বাবা মাকে বাইরে রেখে বাচ্চার থেরাপি করান তার কাছে আদৌ পেয়েই যাবে না, কেননা আলটিমেটলি এটাকে বলে আমরা পেরেন্ট ট্রেনিং বলি, মানে আপনারা থেরাপিটা শিখবেন, থেরাপিস্ট তোমরা যেটা করছো বাড়িতে গিয়ে সেটা মানে যতটা সম্ভব বাবা মারা বাড়িতে বা অন্য আত্মীয় স্বজন সবাই মিলে বাড়িতে ট্রিটমেন্টটা করতে হবে, তাদের ওখানে বর্তমান থাকতে হবে এবং বুঝতে হবে। আর আরেকটা জিনিস আমি স্যার বলবো যে প্লে বেসড হতে হবে, মানে জবরদস্তি বাচ্চা করতে চাইছে না তাকে ধরে বেঁধে বসালাম করালাম সেটা না, it should be play based. একেবারে মানে বাচ্চাটাকে আনন্দের সাথে সেটা খেলে। আর আরেকটা হয় যে আমার মনে হয় দৈনন্দিন জীবনের মধ্যে অনেক কিছু আছে যেখানে ওই ট্রিটমেন্টটা কিন্তু হয়তো আমি একেবারে 40 মিনিট বসিয়ে থেরাপি করছি বলে না, কিন্তু দৈনন্দিন জীবনে কাজের মাধ্যমে খেলার মাধ্যমে অনেক কিছু শেখানো যায় যেগুলো অটিজমের ট্রিটমেন্টের মধ্যে পড়ে। আরেকটা বলবে যে এই যে আমরা শুনি স্পেশাল এডুকেটর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, একটু সংক্ষেপে কারা কি করেন তোমরা যদি একটু দুজনে বুঝিয়ে বলো, এবং কেন এত লোক ইনভলভ সেটাও একটা প্রশ্ন। যে আজকে যদি আমি কোনো জ্বর নিয়ে কারোর কাছে যাই, বাচ্চার গলা ব্যথা হলো, পেট ব্যথা হলো, তো পিডিয়াট্রিশিয়ান ওষুধ দিলেন, লিখে শেষ হয়ে গেল কোর্স। কিন্তু এখানে তো সেরকম নয়, এখানে আমায় 2-3টে জায়গায় যেতে হচ্ছে, তারা ভিন্ন ভিন্ন প্রফেশনাল, তাদের যদি তুমি কি রোল, তারা কি করেন তোমরা যদি একটু বলো। ভিন্ন ভিন্ন প্রফেশনাল এই কারণে যখন আমরা আলোচনাটা শুরু করেছিলাম তখন আমরা বলছিলাম যে আমাদের বাচ্চাদের ডিফারেন্সেস গুলো রয়েছে ভিন্ন ভিন্ন জায়গায়। তো যিনি কমিউনিকেশন নিয়ে কাজ করবেন তার হয়তো স্পেশালাইজেশন রয়েছে কমিউনিকেশনের উপর, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে। যিনি স্পেশাল এডুকেটর রয়েছেন, আমরা অনেক সময় এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে স্পেশাল এডুকেটর মানেই হচ্ছে একাডেমিক্স নিয়ে তারা কাজ করে, একেবারে মানে খালি পড়াশোনায় হেল্প করে তা নয়, তা একদমই নয়। স্পেশাল এডুকেটরের কাজ হচ্ছে এডুকেশন,
তার মানে হচ্ছে লার্নিং। লার্নিং সমস্ত কিছুকে ইনভলভ করে। লার্নিং বসা, সিটিং বিহেভিয়ার, লার্নিং হচ্ছে কমিউনিকেশন, লার্নিং হচ্ছে ইমোশনটাকে খেলবো কি করে সেটাও তো একটা লার্নিং। তো এই ফুল জায়গাগুলো একদম স্পেশাল এডুকেটর দেখতে পারবেন না। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আমি যেরকম বলছিলাম, তিনি হয়তো ল্যাঙ্গুয়েজের পার্টটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেবেন। এবং অকুপেশনাল থেরাপিস্ট আমরা বলছিলাম যখন কোনো সেন্সরি ইস্যুস রয়েছে, হ্যান্ড রাইটিং ইস্যুস রয়েছে, বাচ্চা একদম লিখতে চাইছে না, বা হয়তো কোনো মোটর কোঅর্ডিনেশনের প্রবলেম হচ্ছে, বাচ্চা ভীষণ রেস্টলেস, তখন আমরা অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাচ্ছি। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় যে সেটা বোঝা খুব দরকার। বাবা মারা যেন খুব প্রশ্ন করেন যে আপনি কি টার্গেট করছেন, কোন সিমটমটাকে টার্গেট করছেন, আমরা কি করে বুঝবো যে এটা উন্নতি হচ্ছে কিনা, কেন করা হচ্ছে। এই প্রশ্নটা করলে আমার মনে হয় যে কেউই কিন্তু খুব একটা তাতে বিচলিত, মানে থেরাপিস্টদের বিচলিত বোধ করা উচিত নয়। যদি করেন তাহলে থেরাপিস্ট পাল্টাতে হবে। আর দেখি আমাদের আমি আরেকটা জাস্ট এখানে অ্যাড করবো যে অনেক সময় হয় কি মা বাবারা তো বিভ্রান্ত থাকেন, এবং অনেক সময় তারা এতটা বুঝে উঠতে পারছেন না যে আমার কখন বাচ্চাটাকে কোন থেরাপি দিতে লাগবে। তো আমার মনে হয় সেখানে একজন কোনো সেন্ট্রাল কন্ট্যাক্ট পারসন যদি থাকে, যার একটা হোলিস্টিক্যাল আইডিয়া আছে অটিজমের ব্যাপারে, মানে ধরুন আমরা যখন বিহেভিয়ার মডিফিকেশনের কথা বলি, বিহেভিয়ারটা কেন তৈরি হচ্ছে সেটা আমাদের বোঝাতে দরকার। সেটা সেন্সরি ইস্যুর জন্য হচ্ছে, নাকি বাচ্চার প্রচন্ড অ্যাংজাইটি বেড়ে গেছে, নাকি লার্নিংটা ঠিক মতো হচ্ছে না তার জন্য হচ্ছে, সেইটা বোঝাটা যদি একজন সেন্ট্রাল পারসন। মানে তুমি বলছো যে অনেক ক্ষেত্রেই, যেটা অনেক ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে একজন অটিজমের পরিবারের সাথে বা বাচ্চার সাথে প্রায় ৩-৪ জন প্রফেশনাল যুক্ত থাকে। তো একজনের একটা আর কি ওই কর্ণধারের রোল, মানে ক্যাপ্টেন অফ দ্য শিপের মতো হওয়া দরকার, যে তিনি গাইড করবেন বাবা মাকে যে তোমার আপনাদের এখন এর কাছে যাওয়াটা বেশি দরকার, আমার কাছে আসা দরকার নয়। এবং হোপফুলি, মানে আমি যেটা নিজে আশা করি যে বাবা মারাই কিন্তু আলটিমেটলি সেই ক্যাপ্টেন অফ দ্য শিপের রোলটা নেবেন, কেননা তারা অনেকটাই তাদের থেরাপি সম্বন্ধে জানতে হবে। এবং আমরা দেখেছি যে অনেক বাবা মারা দে বিকাম এক্সিলেন্ট থেরাপিস্টস দেমসেলভস, যে তারা এতটাই বুঝতে পারেন পুরো ব্যাপারটা নিয়ে চর্চা করতে করতে, যে তারাই তখন ঠিক করে বলতে পারেন যে এখন এটা দরকার, এখন এটা দরকার। তাও বেশিরভাগ ক্ষেত্রে একজন সেন্ট্রাল পারসন, একজন কর্ণধারের মতো থাকা দরকার, যিনি গাইড করবেন অ্যাটলিস্ট প্রথম কয়েকটা বছরের জন্য। আর এটা আমাদের এটাও মনে রাখতে হবে, we are talking of early intervention, right? 2 to 5 years kind of. এই পুরো যখন ডায়াগনোসিস হয়, যেটা হয় families, it's a blow to the family. Huge. We can understand that. And আমরা কেউই এক্সপেক্ট করি না যে আমার এত বাচ্চা আসছে জীবনে, that person will have a condition or a disability. এই পুরো যে জার্নিটা হয় মা বাবা না কোথাও বাচ্চাটাকে না এনজয় করে না, খেলে না, এই চাইল্ডহুড ডেজ গুলো জাস্ট চলে যায় টেনশন করে করে। মানে আমার মতে এখানে যদি মা বাবা জাস্ট বাচ্চাটাকে এনজয় করে, জাস্ট প্লে উইথ হিম, ওর সঙ্গে সময় কাটান, ওর সঙ্গে যতখানি দরকার যেভাবে থেরাপিস্ট বলছে সেগুলো যদি একটু করেন, বেশি রাগারাগি করে না বকে, এগুলো যদি আমরা না করি, চাইল্ড রিয়েলি ব্লুমস। আর আমরা দেখেছি মানে বাচ্চারা সত্যি খুব ভালো। এবং হ্যাঁ, মানে বাবা মাদের নিজেদের কতটা ডিপ্রেশন, উৎকণ্ঠা, তার উপর অনেক কিছু নির্ভর করে। তুমি এটা বলছো যে প্রথম তো একেবারে বাজ ভেঙে পড়ার মতো হয়, কিন্তু তারপর অধিকাংশ, আমি বলবো 99% বাবা মারা খুবই সামনে উঠে খুব সাহসের সাথেই পুরো যাত্রাটা করেন এবং শেখেন এবং বাচ্চাকে হেল্প করেন। কিন্তু এই আর কি, বাচ্চাটার অটিজমের কিছু লক্ষণ রয়েছে, বাচ্চাটার অটিজম রয়েছে, কিন্তু বাচ্চাটার আইডেন্টিটি অটিজম নয়। বাচ্চাটাও সেই পরিবারের একটা বাচ্চা, যে অন্য 5 জন বাচ্চার মতোই তারও আনন্দ, উপভোগ, আহ্লাদ, খামখেয়ালিপানা, সেগুলো সবকিছুই এনজয় করতে হবে, এবং বাবা মারাও যেন সেটা মাথায় রাখেন। মানে দুষ্টুমিটা কখনো কখনো বাচ্চাদের দুষ্টুমিও হতে পারে, মানে অটিস্টিক বলেই দুষ্টুমি করছে সেটা কিন্তু নয়, সবই মানে অটিজমের লেন্স দিয়ে যেন আমরা না দেখি। তাই আমার মনে একটা আলোচনার মধ্যে যেটা উঠে এসছে, আশা করি যে বাবা মাদের জানতে হবে
এই প্রত্যেকটি থেরাপিস্টের সাথে কথা বলে নিজেরা পড়াশোনা করে যে এই মুহূর্তে বাচ্চাটির কি দরকার, সেটা কিন্তু তাদের একটু নিজেদের পরিষ্কার ভাবে জানাটা খুবই দরকার। আর একটা আমরা মানে এইখানে আমাদের উঠে এলো যে আমাদের তাহলে কি কাজ, মানে আমরা কি কাজ করি, বাবা মাদের কি কাজ। আমরা মনে করি আমরা মেইনলি আমরা যে গাইডেন্স বাবা মাদের দিচ্ছি সেইটা আর্লি ইন্টারভেনশনের ক্ষেত্রে প্রথম যে 2-3 বছর বাবা মাদের যে একটা আমরা হাত ধরে হেল্প করার চেষ্টা করছি যে ট্রিটমেন্টের দিকে, আমাদের কাজ হচ্ছে বাবা মাদের যতটা নলেজ দেওয়া এবং মেকিং দেম এক্সপার্টস ইন দেয়ার চাইল্ডস কন্ডিশন। মানে আলটিমেটলি দেখো আমরা সবাই বিশ্বাস করি যে বাবা মারা বাচ্চাটিকে সবচেয়ে ভালো চেনে, তাই তাদের যদি আমরা অটিজম সম্বন্ধে এবং বাচ্চাটার যে ডিফারেন্সেস গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে যতটা বোঝাতে পারি, তারা নিজেরা বুঝে পুরো ট্রিটমেন্টটাকে পার্টিসিপেট করে হেল্প করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই আমাদের অ্যাকচুয়ালি রোল হচ্ছে টু মেক দেম এক্সপার্টস ইন দেয়ার চাইল্ডস কন্ডিশন, মানে পেরেন্ট এক্সপার্টস যেটা বলে। এবং কোথাও আমাদের ভূমিকাটা আস্তে 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 করা ফেড আউট, অ্যাবসলিউটলি যেন যেটা হয় থেরাপি সেন্টারে ঘুরতে না হয়। অ্যাবসলিউটলি, মানে থেরাপি সেন্টারে আর ঘুরে ঘুরে না আসতে হয়। আমরা এরকম অনেক বাবা মাদের দেখি যারা আমাদের কাছে বছরে 1 বছরে 2 বছরে একবার করে আসেন, তারা নিজেরাই বুঝতে পারেন যে কোথায় কখন যাওয়া দরকার। আরেকটা প্রশ্ন এই যে বলো তোমাদের কাছে নিশ্চয়ই সবাই করে ওষুধের ব্যাপারে নিশ্চয়ই আমি জিজ্ঞেস সেটা করে। আপনার কাছেই আসতে চাইছিলাম যে আমাদের কাছে অনেক সময়তেই এসে বলে যে অটিজমের তো তাহলে কোনো ওষুধ নেই, তাহলে কি করব, কখন ওষুধ দেওয়া দরকার, কখন দেওয়া দরকার নয়। হ্যাঁ, মানে একটা তো বললাম যে অটিজমের সত্যি কোনো ওষুধ নেই এবং অটিজমের ট্রিটমেন্ট ওষুধের মাধ্যমে হয় না। আমরা তখনই বাচ্চাটিকে অটিজমের কোনো বাচ্চা তার ওষুধ দেওয়া হয়, একটা তো হচ্ছে সাধারণ তার জ্বর, পেট খারাপ, সর্দি, ভ্যাকসিনেশন, সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো যেন নিয়মিত করে যাওয়া যায়। সাইকিয়াট্রিস্টরা অটিজমের বাচ্চাদের তখনই ওষুধ দেন যদি 2-3টে জিনিস হয়, যে একটা হচ্ছে তাদের মারাত্মক চঞ্চলতা হবে এবং এই চঞ্চলতার জন্য তাকে বসানো যাচ্ছে না, সে খুব রাগারাগি করছে, কান্নাকাটি করছে। আমরা খুব দেখি যে মাথা ঠোকে, হেড ব্যাঙ্গিং, এবং বাবা মাদের কাছে তারা কিছুতেই ওটাকে ম্যানেজ করতে পারছেন না, তখন আমরা কিছু ওষুধ দিই যাতে বাচ্চাটি শান্ত হয়। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডোজগুলো ভীষণ মানে যত্ন সহকারে প্রেসক্রাইব করতে হয়, বুঝতে হয়। তো আমরা সবসময় চাইবো যে বাচ্চাটি যেন শান্ত হয় কিন্তু ঝিমিয়ে না পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই। আরেকটু বড় হলে, মানে আর্লি ইন্টারভেনশনের ক্ষেত্রে নয়, আরেকটু বড় হলে বাচ্চাদের অনেক সময় মনে করো 8, 9, 10 বছরের অটিজমের বাচ্চাদের কিছু কিছু অ্যাংজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, তখন আমরা কিছু এরকম ওষুধ দিই। কিন্তু সেগুলো মূলত অটিজমের সাথে আনুষঙ্গিক কিছু অশান্তি প্রবলেমস হচ্ছে তখন আমরা ওষুধ দিই, আদারওয়াইজ কিন্তু ওষুধ দেওয়া হয় না অটিজমের। তো অটিজমের সাথে এডিএইচডি যদি থাকে ওষুধ দেওয়া হয়, অটিজমের সাথে যদি কনভালশন বা সিজার্স থাকে, তাহলে এপিলেপসি থাকে, ওষুধ দেওয়া হয়। অটিজমের সাথে যদি ডিপ্রেশন থাকে সেটার জন্য ওষুধ দেওয়া হয়। মানে এডিএইচডির ওষুধ দেব, ডিপ্রেশনের ওষুধ দেব, এপিলেপসির ওষুধ দেব, সেইগুলো দেওয়া হয়, কিন্তু সেগুলো অটিজমের ওষুধ। আর ফ্যামিলিজদের আই থিংক রিভিউ করাতে হবে, ওষুধ লিখলো মানে ওই ওষুধই চলছে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে এবং কেন ওষুধটা দিচ্ছি, কতদিনে বন্ধ করব, আমার মনে হয় সেটা জানাটা খুব দরকার। আমি এরকম খুব মর্মান্তিক ঘটনা দেখেছি যে বছরের পর বছর ওষুধ চালিয়ে আছে এবং তার জন্য ডায়াবেটিস এবং কতগুলো অনেকগুলো অন্য মেডিকেল কমপ্লিকেশন হয়েছে, যার জন্য ভীষণই পরিবারটিকে, বাচ্চাটিকে বিপাকে পড়তে হয়েছে। আর অনেক সময় হয় যে মানে কোনো সাইড এফেক্ট হয়তো হলো এবং সেটা ডক্টরকে না জানিয়ে তারা হুট করে বন্ধ করে দিচ্ছে, সেটা উচিত না, একেবারে উচিত। আর ওষুধটা এই জন্য দেওয়া হচ্ছে যাতে অটিজমের যে স্ট্র্যাটেজিস গুলো আছে সেটা যেন বেটার ইমপ্লিমেন্ট করা যায়। কেউ যদি ভাবে যে আমি কোন রকম বাচ্চাটার যে সাহায্যের দরকার আমি সেই সাপোর্ট সিস্টেমটা দিচ্ছি না, স্ট্র্যাটেজিস গুলো আমি ইমপ্লিমেন্ট করছি না, শুধু ওষুধ খাইয়ে জিনিসটা হবে না। অটিজমের তুমি এটা বললে যে অটিজমের ক্ষেত্রে আমরা যদি বাচ্চাটি না বসে, অতিরিক্ত চঞ্চল, মাথা ঢুকছে, তাকে বসানো যাচ্ছে, তখন আমি ওষুধ দেবো, তাহলে তোমাদের কাজটা সহজ হবে।
মেন ট্রিটমেন্টটা সহজ করার জন্য ওষুধ দেওয়া হয়, মেন ট্রিটমেন্ট ওষুধ নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে কিছু মেসেজেস পৌঁছে দিতে পেরেছি। আমাদের অন্য ভিডিওতেই আপনারা দেখবেন। থ্যাংক ইউ রঞ্জনা, থ্যাংক ইউ মনীষা।